এইটা এমন একটা ছেলের গল্প যা শুনে আপনাদের সবার কান খাড়া হয়ে যাবে। কেননা ছেলেটাকে ফাঁসির সাজা শোনানো হয়েছিল, কিন্তু যখন তার কাছে তার শেষ ইচ্ছে জিজ্ঞেস করা হয় তখন ছেলেটা বুদ্ধি খাটিয়ে এমন একটা ইচ্ছার কথা প্রকাশ করে যেটা শুনে জজ সাহেব অব্দি হতভম্ব হয়ে যান। এরপরে ছেলেটা নিজের শেষ ইচ্ছা পূরণ করার অনুমতি পেয়ে যায়। ছেলেটার শেষ ইচ্ছা এটাই ছিল যে ও এক রাতের জন্য কোনো মেয়েকে বিয়ে করবে আর তার সাথেই সারা রাত কাটাবে। কিন্তু এখানে প্রশ্ন এটাই যে মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামিকে বিয়ে করবেটাকে? কয়েদি নম্বর 715 খুব কম বয়সী একজন ছেলে। ছেলেটির বয়স 20-21 বছর হবে। ছেলেটির মুখে সবসময় একটা উদাস ভাব থাকতো। এই ছেলেটিকে দেখে আমার খুব করুণা হতো, তাই যখনই আমি ওকে দেখতাম তখন ওর মুখের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করতাম। ওকে দেখে মনে হতো যে ও কোনো গভীর চিন্তায় ডুবে আছে। ওর মুখের উপরে একটা অদ্ভুত ভাব ফুটে উঠত। আমার ওর জন্য সবচেয়ে বেশি দুঃখ এই জিনিসটা নিয়ে হতো যে এত কম বয়সী ছেলেটি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ছেলেটি সবেমাত্র যুবক বয়সে পা রেখেছে, আর এই বয়সেই ওকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, যদিও ওর কাছে এই দুনিয়া ঠিকভাবে প্রকাশই পায়নি। ছেলেটিকে দেখে আমার খুব মায়া হতো। ওকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করতো যে এই বয়সেই এত সুন্দর দুনিয়া ছেড়ে তুমি মৃত্যুর রাস্তায় বেরিয়ে পড়েছ, তোমাকে কোন অপরাধের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু ওর মুখের উপরে এতটা গভীর ভাব থাকতো যে ওর সাথে কথা বলতেও আমার হৃদয় কাঁপত। আমার নাম টিনা। আমি একজন ইন্সপেক্টরের দায়িত্বে ছিলাম। পুলিশে কাজ করা লোকেদের মতো আমার হৃদয়ও কঠোর, কিন্তু এই কয়েদিকে দেখে আমার হৃদয় নরম হয়ে গেছিল। আমার মাথায় সবসময় বিভিন্ন ধরনের প্রশ্নে গিজগিজ করত। আমি তার কাছে অনেক কথা জিজ্ঞেস করতে চাইতাম, কিন্তু জেলের ভেতরের পরিবেশ এমন হতো যে এভাবে আপনি কোনো কয়েদির সঙ্গে খোলামেলা কথা বলতে পারবেন না। আজকে আমি অর্ডার পেয়েছি যে কয়েদি নম্বর 715-র 2 দিন পরেই শাস্তি, মানে ওর শাস্তির সময় এসে যাবে। ওর বাড়ির লোকেরা ওর সঙ্গে দেখা করতে এলো দেখে আমার হৃদয় খুব বাজেভাবে ঘাবড়ে গেছিল যে আজকে আমি প্রথম মৃত্যুর সাজাপ্রাপ্ত কোনো আসামিকে তার শাস্তি শোনাতে যাচ্ছি। আমিও ভেবে নিয়েছি যে ছেলেটিকে শাস্তি শোনানোর পরে অবশ্যই তার কাছে তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করব, কেননা সব সময় মৃত্যুর আগে মানুষের শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয়, আর এটাই একমাত্র অধিকার যেটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেওয়া হয়। তাতে সে তার পছন্দের খাবার চাইতেও পারে বা পছন্দের লোকের সঙ্গে দেখা করতেও চাইতে পারে। কয়েদি নম্বর 715, যার নাম বিনয়, ওর কাছে ওর শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হবে, কিন্তু সেই সময় ওর বাড়ির লোকেরা ওর সঙ্গে দেখা করতে এসেছিল। আর আমি দেখলাম যে ওর মা ওর গলা জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, বাবা, ভগবানের উপর আমার বিশ্বাস আছে যে তিনি তোকে এই শাস্তি পেতে দেবেন না, যেভাবেই হোক তোকে এই শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন, কেননা আমি জানি যে আমার ছেলে নিরপরাধ। আমার সেই মহিলাকে দেখে খুব কষ্ট হচ্ছিল যে মায়েরাও কি ধরনের আশা বুকে বেঁধে রাখে। মৃত্যুর শাস্তি তো ওকে 2 দিন পরেই দেওয়ার অর্ডার হয়ে গেছে, তাহলে সেটা কে থামাতে পারবে? আসলে পরের দিন ছুটির দিন ছিল, এই জন্য আমি আজকেই এই অর্ডার পেয়েছি যে আমি যেন বিনয়ের বাড়ির লোকেদেরকে ওর সঙ্গে দেখা করিয়ে দিই, যাতে এরপরে শাস্তির কাজ নির্বিঘ্নে শেষ করা যায়। যেহেতু বিনয় নিজের বাড়ির লোকেদের সঙ্গে দেখা করে নিয়েছে, তাই ও তাদের সঙ্গে দেখা করার কোনো ইচ্ছা প্রকাশ করবে না আর নিশ্চিন্তে মৃত্যুকে জড়িয়ে ধরবে। কিন্তু আমি কি এটা জানতাম যে ওর ইচ্ছা এতটা ভয়ানক হবে? ওর বাড়ির লোকেদের সঙ্গে দেখা করানোর পরে ওকে আবারও জেলে বন্ধ করে দেওয়া হলো। এখন ওর কাছে শুধু 48 ঘন্টা বেঁচে আছে। আমি কিছুটা দয়া দেখিয়ে ওকে জিজ্ঞেস করলাম, এই প্রথমবার আমি ওর সঙ্গে কথা বললাম। ওকে বললাম, বিনয়, মৃত্যুর আগে শেষ ইচ্ছা তো তোমার পূরণ হয়ে গেছে, তাই না? বিনয় খুব গম্ভীর স্বরে বলল, তুমি কোন শেষ ইচ্ছার কথা বলছো? আমি বললাম, এটাই যে তুমি তোমার বাড়ির লোকেদের সঙ্গে দেখা করে নিয়েছো, তাই এখন তোমার হৃদয়ে আর কোনো ইচ্ছাই বাকি নেই, তাই না? বিনয় বলল, এসব কথা কে বলেছে তোমাকে? অবশ্যই আমার শেষ ইচ্ছা আছে, আর আমি সেটা পূরণ করতে চাই। বিনয় খুব কনফিডেন্সের সাথে এই উত্তর দিল। আমি বললাম, কি শেষ ইচ্ছা আছে তোমার? তখন ও বলল, তুমি কথা দাও যে তোমরা আমার শেষ ইচ্ছা পূরণ করবে। আমি বললাম, হ্যাঁ, অবশ্যই পূরণ করব, এটা তোমার অধিকার। আমি ওর বয়স কম দেখে করুণাবশত ওকে এই কথাটা বললাম। তখন বিনয় বলল, ঠিক আছে, তাহলে আমাকে কোনো বড় আধিকারিকের সামনে হাজির করাও। আমি আমার শেষ ইচ্ছা এইখানে প্রকাশ করব না। খুবই স্পেশাল আমার শেষ ইচ্ছা, আর আমি জানি তুমি আমার এই শেষ ইচ্ছা উপর মহল অব্দি পৌঁছাতে পারবে না। ওর এই কথা শুনে আমার রাগ তো হলো, কিন্তু ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাই আমি ভাবলাম, যাক, ও তো এই দুনিয়াতে শুধুমাত্র 2 দিনের অতিথি, তাই আমি ওর সঙ্গে শত্রুতা করে কি এমন পাবো?
এরপরে আমি এসপি সাহেবের সামনে বিনয়কে হাজির করিয়ে দিলাম। এসপি সাহেব বললেন, বলো তোমার শেষ ইচ্ছা কি? আমি অবাক হয়ে গেছিলাম যে এসপি সাহেব এত নরম স্বরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাথে কিভাবে কথা বলছেন। হয়তো তিনি সত্যিটা জানতেন যে ওর অপরাধ কি আর ও শাস্তি কিভাবে পেয়েছে। এখানকার বেশিরভাগ আসামি এমন ছিল যাদের অপরাধ ছোট আর শাস্তি অনেক বড়। যদিও বড় বড় অপরাধ যারা করত তারা আইনের ফাঁক বলে বেরিয়ে যেত। যাই হোক, এসপি সাহেব ওর কাছে যখন ওর শেষ ইচ্ছা জিজ্ঞেস করল তখন ও বলল যে, এসপি সাহেব, আমার শেষ ইচ্ছা হলো আমি বিয়ে করতে চাই আর এক রাত নিজের বউয়ের সাথে কাটাতে চাই। বিনয়ের কথা শুনে আমার মুখ তো যেন হা হয়ে থেকে গেল। এসপি সাহেব ঠান্ডা মাথায় শান্তভাবে কাজ করলেন আর বললেন, দেখো, তোমার বিয়ে তো আমরা করিয়ে দেব, কিন্তু তোমাকে বিয়ে করতে রাজি হবেটা কে? তোমাদের ফ্যামিলি বিশাল কোনো বড়লোক ফ্যামিলি নয় যে কোনো মেয়ে সম্পত্তির আশায় তোমাকে বিয়ে করবে। তুমি তো একটা গরিব ফ্যামিলির ছেলে। কেন তুমি নিজের শেষ সুযোগটা নষ্ট করতে চাইছো? তার থেকে অন্য কোনো জিনিস বলো, যেমন কোনো কিছু খাওয়ার ইচ্ছা বা কারো সঙ্গে দেখা সাক্ষাৎ করার ইচ্ছা। আমরা তোমার জন্য সব কিছু করার জন্য রাজি আছি, কেননা তুমি 2 দিন পরেই এই দুনিয়া থেকে চলে যাবে। এটা আমাদের জন্য খুবই দুঃখের, কিন্তু আইন সবার জন্য সমান। তাতে সে কম বয়সী হোক বা বেশি বয়সী, সবার জন্য একই শাস্তি। জানি না তুমি এই শাস্তি কেন পেয়েছো। তোমার কেসটা তো সবচেয়ে বেশি জটিল ছিল, কিন্তু এটাও সত্যি যে তুমি যখন মৃত্যুর শাস্তি পেয়েছো তখন বিনা কারণে তো নয়, কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। এখন তুমি যদি কোনো ঠিকঠাক ইচ্ছা প্রকাশ করো তাহলে আমরা পূরণ করে দেব, কিন্তু এটা নিশ্চিন্তে বলতে পারি যে তোমাকে বিয়ে করার জন্য কেউই রাজি হবে না। কথা শুনে বিনয় বলল, আমি কখন বলেছি যে আপনি আমার বিয়ের মেয়ে খুঁজে দিন? আমি আপনাকে এমন একটা পদ্ধতির কথা বলবো যে আমার বিয়ে একাই হয়ে যাবে। ওর এই কথা শুনে আমার কান খাড়া হয়ে গেল, আর আমি ভাবতে লাগলাম যে কোথাও ও জেলের কোনো মেয়েকে বিয়ে করার কথা বলছে না তো। যাই হোক, এরপরে বিনয় বলল যে আপনি আমাদের এলাকায় মাইকে ঘোষণা করে দিন যে বিনয় নামের যে ছেলেটা জেলে আছে সে মৃত্যুর আগে একদিনের জন্য বিয়ে করতে চায়। যদি কোনো মেয়ে একদিনের জন্য ওর বউ হতে চায় তাহলে যেন সে জেলের ভেতরে চলে আসে। এই জিনিসটা আমার খুবই অদ্ভুত লাগছিল, কিন্তু বিনয় আমাদের থেকে প্রতিজ্ঞা করিয়ে নিল যে যদি কোনো মেয়ে এরপরেও আমাকে বিয়ে করার জন্য রাজি হয় তাহলে আপনারা তাকে আটকাবেন না, আর সে সকাল হওয়া অবধি আমার সঙ্গে থাকবে। বিনয়ের কথা শুনে আমরা টেনশনে পড়ে গেছিলাম। তারপরও আমরা বললাম যে ঠিক আছে, আমরা প্রচার করে দেব, কিন্তু আমাদের এটা নিয়ে পুরো বিশ্বাস আছে যে তোমাকে বিয়ে করতে কোনো মেয়েই আসবে না, কেননা কোনো মেয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করে কেন একদিনের জন্য বউ হবে? আর তারপরেও মেয়েটা নিজের বাবা মাকে কি বলবে? যাই হোক, বিনয় আমাদের কোনো কথা শুনল না। ও বলতে লাগলো, ব্যাস, শুধু আপনারা ঘোষণা করে দিন, এটাই আমার ইচ্ছা। তারপরেও যদি কেউ না আসে তাহলেও আমি অন্য কোনো ইচ্ছা প্রকাশ করব না, আর তারপরে শান্তিতে আমার শাস্তি গ্রহণ করে নেব। এসপি সাহেবের কথায় আমরা ওর বাড়ির আশেপাশে মাইকে প্রচার করিয়ে দিলাম। সাথে এটাও বললাম যে ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, 2 দিন পরেই ওর ফাঁসি হয়ে যাবে, আর ও চিরজীবনের জন্য এই দুনিয়া থেকে চলে যাবে। যদি কোনো মেয়ে তারপরেও ওকে বিয়ে করতে চায় তাহলে যেন জেলে এসে যায়। আমাদের তো এটা মজাই মনে হচ্ছিল, কিন্তু তারপরেও আমরা ওর ইচ্ছা মতো সব জায়গায় প্রচার করে দিলাম। বিকেলবেলা হোমগার্ড টিঙ্কু এসে বলল যে জেলে একটা মেয়ে নববধূ সেজে এসেছে, তার সাথে ব্রাহ্মণও আছে। আমার এই কথাটা শুনে খুব অদ্ভুত লাগলো, কিন্তু যখন আমি এসপি সাহেবের ঘরে গেলাম তখন এটা দেখে হতবাক হয়ে গেলাম যে সামনে একটা যুবতী মেয়ে দাঁড়িয়ে, যে খুব বেশি হলে 18 বছরের হবে। মেয়েটির সাথে একজন ব্রাহ্মণ দাঁড়িয়েছিল। ব্রাহ্মণকে দেখে আমার এরকম মনে হচ্ছিল যে মেয়েটাকে বিয়ে দেওয়ার দায়িত্ব সে নিজের কাঁধে উঠিয়ে নিয়েছে। মেয়েটা খুব ভালোভাবে সেজেগুজে এসেছিল। মেয়েটার মেকআপ আর সাজগুজ দেখে মনে হচ্ছিল যে এই সব কিছু সে আগে থেকেই জোগাড় করে রেখেছিল। এখন আমার বিনয়ের উপরে সন্দেহ হতে লাগলো যে ও এই রকম অদ্ভুত ইচ্ছার কথা কেন বলেছিল। একদিনের জন্য বউ পেয়ে ও কি এমন পাবে? এই মেয়েটা কে? আমি ব্রাহ্মণের কাছে জিজ্ঞেস করলাম। তখন সে বলতে লাগলো যে আমি জানি না, আমার কাছে যখন এসেছিল তখন এই রকম নববধূর সাজে এসেছিল, আর এসে আমাকে বলেছিল যে আমার সাথে জেলে চলো, আমি আজকেই বিয়ে করতে চাই। জানি না এই মেয়েটার মনে কি চলছিল। আমি তাকে বুঝিয়েওছিলাম যে এরকম করো না, কিন্তু এ বুঝতেই চাইছিল না। এই মেয়েটা শুধু বলছিল আমাকে বিনয়কে বিয়ে করতেই হবে। আমি একে বলেওছি যে ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, 2 দিন পরেই ওর ফাঁসি হয়ে যাবে, কিন্তু এ মানতেই চাইছিল না। মেয়েটা বলছিল
কোনো ব্যাপার না, একদিন তো আমি বিনয়ের সাথে থাকতে পারবো। ওর সাথে একদিন থাকলেই আমার ইচ্ছা পূরণ হয়ে যাবে, কেননা আমি বিনয়কে মন থেকে ভালোবাসি। আমি জানতাম না যে আজকের দিনেও কোনো মেয়ে এরকম আছে যে ভালোবাসার জন্য সবকিছু ছাড়তে রাজি। ব্যাপারটা খুব অদ্ভুত ছিল, কিন্তু যাই হোক, আমাদের কাজ তো ওর শেষ ইচ্ছা পূরণ করা, তাই আমরা কোনো জিনিসের উপরে কোনো অসম্মতি করলাম না। এরপরে বিনয়কে ওর সেল থেকে বের করে অফিসে বসানো হলো। ব্রাহ্মণ ওদের দুজনের বিয়ে করিয়ে দিল। এরপরে বিনয় বলল যে কথা মতো আপনারা আমার বউকে আমার লকআপে পাঠিয়ে দেবেন। আমি এর সঙ্গে সারা রাত কাটাতে চাই। এর সাথে কথা বলে আমরা আমাদের পুরনো দিনের কথা মনে করব। তারপরে সকাল হলে এ চলে যাবে, আর আপনারা আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবেন। আমার মনেও কোনো দুঃখ থাকবে না, আমি আমার ভালোবাসা পেয়ে যাব। বিনয়ের কথা শুনে আমার চোখেও জল চলে এসেছিল। সত্যিকারের ভালোবাসা এরকমই হয়। কিন্তু আমি এটা জানতাম না যে এর পিছনে এত বড় কাহিনী লুকিয়ে আছে যে আমাদের জ্ঞান বুদ্ধি সব হারিয়ে যাবে। এসপি সাহেব হেসে আমাকে ইশারা করলো যে তুমি এই মেয়েটাকে বিনয়ের লকআপে ঢুকিয়ে তালা বাইরে থেকে বন্ধ করে দেবে। লকআপে না আছে খাট আর না আছে কিছু। এই মেয়েটা বিরক্ত হয়ে নিজেই কিছু সময় পরে বাইরে বেরোনোর জন্য বলবে। আমিও এটাই ভেবেছিলাম, তাই আমি সেই মেয়েটাকে লকআপে নিয়ে গেলাম। এরপরে মেয়েটাকে লকআপের মধ্যে ঢুকিয়ে দুজনকে বাইরে থেকে তালা দিয়ে দিলাম। আমার পুরো বিশ্বাস ছিল যে কিছু সময় পরেই মেয়েটা বিরক্ত হয়ে যাবে, কিন্তু কিছুক্ষণ পরে আমি হালকা হালকা আওয়াজ শুনতে পেলাম। আমার এরকম মনে হচ্ছিল যে কেউ কিছু খোলার চেষ্টা করছে। তাই আমার সন্দেহ হচ্ছিল যে হয়তো লকআপের দরজা ভাঙার চেষ্টা হচ্ছে। কিন্তু আমি নিশ্চিন্তে থাকলাম, কারণ আমি জানতাম যে লকআপের দরজা খোলা এত সহজ ব্যাপার না। আমার চেষ্টা এটাই ছিল যে বিনয় ভালোবাসার মানুষের সাথে নিজের শেষ কথাও বলে নিক। তাই আমি আর ওদের দিকে তেমন মনোযোগ দিলাম না। ওরা যে কথা বলছিল সেগুলো না তো আমি শুনেছি, আর না তো আমার শোনার ইচ্ছা ছিল। আমার নিশ্চিন্ত হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট ছিল যে লকআপের উপরে একটা মজবুত তালা লাগানো আছে, আর সেই তালাটাকে কেউ চাইলেও খুলতে পারবে না। এসব ঘটনা ঘটা অনেক সময় পার হয়ে গেছিল, আর আমার ঘুমও এসে গেছিল। হঠাৎ আমি লকআপের ভেতরে সামান্য একটু চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি করে সেখানে পৌঁছালাম। সেখানে পৌঁছানোর সাথে সাথেই সেই মেয়েটা যে বিনয়কে বিয়ে করেছিল সে বলল, আমাকে এখান থেকে তাড়াতাড়ি বের করো, আমি বিনয়ের সাথে আর 1 মিনিটও থাকতে পারবো না। আমার মনে হয়েছিল যে বিনয় হয়তো এই মেয়েটার সাথে কোনো খারাপ কাজ করেছে। তখনই সেই মেয়েটা বলল যে আমার বাড়ির লোক আমার অপেক্ষা করছে, আমাকে বাড়িতে যেতে হবে। আমি তাড়াতাড়ি করে লকআপের দরজা খুললাম, আর সেই মেয়েটাকে বাইরে বের করে দিয়ে আবার তালা লাগিয়ে দিলাম, আর ফিরে এসে নিজের ঘরের মধ্যে শুয়ে পড়লাম। স্বপ্নেও আমি এই জিনিসটা ভাবতে পারিনি যে সকালে যখন ঘুম থেকে উঠব তখন একটা ঝড় আমার অপেক্ষা করবে। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এসপি সাহেব বললেন যে সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কয়েদি নম্বর 715 কোথায়। আমি বললাম, ও নিজের লকআপে আছে। আপনি কেন এরকম কথা জিজ্ঞেস করছেন? তখন তিনি বললেন, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আমি অন্য একজন কনস্টেবলকে পাঠিয়েছিলাম যে বিনয়কে নিয়ে এসো, কিন্তু সে ওই কয়েদিকে দেখতে পায়নি। তুমি লকআপে গিয়ে চেক করো যে ও কোথায়। তোমার কোথাও কোনো ভুল হয়নি তো? আমি এসপি সাহেবকে এটা তো বলে দিলাম যে আমি গিয়ে দেখছি, কিন্তু আমার হৃদয় এত জোরে ধুকধুক করছিল যেন আমার দম বন্ধ হয়ে আসছে। যদি সেই আসামি কোথাও গুম হয়ে যায়, বা যদি সে আমাকে ধোকা দিয়ে পালিয়ে যায়, তাহলে আমি কি করব? তাই আমি তাড়াতাড়ি করে 715 নম্বর লকআপে গেলাম। সেখানে ঘুটঘুটে অন্ধকার ছিল, তাই আমি বিনয়কে ওর নাম ধরে ডাক দিলাম, কিন্তু কোনো জবাব এলো না। আমি টর্চ জ্বালিয়ে দেখলাম একটা দুর্বল লোক জেলের মেঝেতে পড়ে আছে। তাকে দেখে আমার এরকম মনে হচ্ছিল যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। তাই আমি তাড়াতাড়ি করে লকআপ খুলে সেই লোকটার কাছে গেলাম, কিন্তু যখন আমি সেই লোকটাকে হাত লাগিয়ে ডাকলাম তখন আমার জীবন যেন বেরিয়ে গেল। সেই সময় এসপি সাহেবও সেখানে পৌঁছে গেছিলেন। তিনি যখন সেই লোকটাকে দেখলেন তখন তারও হুঁশ উড়ে গেল। এসপি সাহেব আমাকে গাল দিতে লাগলেন যে তোমার এতটা এক্সপিরিয়েন্স হয়েছে, কিন্তু তোমার এতটুকুও বুদ্ধি হয়নি। এখানে এতদিন কাজ করছো, কিন্তু এখন অবধি তুমি মানুষ চিনতে পারোনি। লজ্জা করা উচিত তোমার। না জানি কোথায় ধ্যান থাকে তোমার। এখন যদি তোমার অসতর্কতার কারণে আমার উপরে কোনো চাপ আসে, তাহলে তার সমস্ত হিসাব আমি তোমার থেকে নেব, আর এই সমস্ত দায়িত্ব তোমার উপরে চাপিয়ে দেব। আমার মন তো করছিল যে আমি সামনে থাকা মেয়েটাকে উঠিয়ে আছাড় মারি। যত বড় ধোঁকা আমার সাথে হয়েছে সেটা আমি কোনো মতেই ভুলতে পারবো না। আমি তো ভেবেছিলাম যে এই মেয়েটা বিনয়ের প্রেমে পাগল হয়ে ওর সঙ্গে দেখা করতে এসেছে, কিন্তু এ তো আমাদের বোকা বানাতে এখানে এসেছে।
ও নিজের নববধূর কাপড় পরিয়ে বিনয়কে জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করেছে আর আমাদের সামনে নিজে বসে আছে। এখন এই মেয়েটাকে তো আমরা মৃত্যুদণ্ড দিতে পারবো না, কেননা মৃত্যুদণ্ড সেই আসামিকেই দেওয়া যায় যে এর শাস্তি পেয়েছে। এখন এই মেয়েটাকে নিয়ে আমরা কি করব? যদিও মেয়েটা বিনয়ের কাপড় পরে আমাদের সামনে বসে আছে। আমাদের অনেকবার জিজ্ঞেস করার পরে মেয়েটি বলল, তোমরা বিনয়ের সাথে ভালো করনি, ও শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ করেনি। মেয়েটার কথা শুনে তার উপরে আমার আরও বেশি রাগ হলো, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না। এসপি সাহেব অর্ডার দিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব বিনয়কে খুঁজে নিয়ে এসো, না হলে আমরা 2 দিন পরে কি জবাব দেব। আমাদেরকে ওকে মৃত্যুদণ্ড দিতেই হবে। আমাদের দায়িত্ব ছিল ওকে ফাঁসির দড়ি অবধি পৌঁছে দেওয়া, আর ও আমাদেরকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল। খুব বাজে হয়েছে। আমার তোমাকে ছেলেদের ছেলে ডিউটি দেওয়াই উচিত হয়নি। মেয়ে মেয়েই হয়, তারা পুরুষদের বুঝতেই পারে না। এসপি সাহেব আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শোনালো। আমার হৃদয় খুব ধুকধুক করছিল। আমি বুঝতে পারছিলাম না যে এত বড় ধোঁকা আমার সাথে কিভাবে হতে পারে। আমি একটা ছেলের উপর ভরসা করলাম, করুণা দেখিয়ে একটা মেয়ের সাথে তার বিয়ে দিলাম, আর সে আমার চোখেই ধুলো দিয়ে এখান থেকে পালিয়ে গেল। এখন আমাদের কাছে শুধুমাত্র একটাই উপায় আছে, আমাদের সেই মেয়েটাকে তার বাবা মা অবধি পৌঁছাতে হবে, আর তারপরে বিনয়কে খুঁজতে হবে। রাতের অন্ধকারে ও কোথায় পালিয়েছে আমরা কিছুই জানতাম না, কেননা ও এখান থেকে ভোর 4টার দিকে পালিয়েছিল। এখন আমার সম্পূর্ণ ধ্যান ওই মেয়েটার উপরে গেল, কেননা ওই মেয়েটা কিভাবে বিনয়ের জায়গায় বসার জন্য রাজি হয়ে গেছিল, কিভাবে ও বিনয়কে নিজের স্বামী মেনে নিল, আর ও কিভাবে এটা বলছে যে বিনয়ের ভাগের শাস্তি ওকে দেওয়া হোক। এত ভালোবাসা তো কোনো অপরাধীর সাথে হতে পারে না। যদি বিনয় সত্যিই খুব খারাপ হয়, তাহলে এই মেয়েটা ওকে এত ভালোবাসলো কিভাবে? যখন মেয়েটার মা বাবার সম্পর্কে জিজ্ঞেস করলাম, তখন সে পরিষ্কারভাবে বলল যে আমি সঞ্জয়ের মেয়ে, বাবা মায়ের সঙ্গে গ্রামে থাকি। সঞ্জয়কে গাড়িতে করে নিয়ে আসা আমাদের জন্য কোনো সমস্যার ব্যাপার ছিল না, কিন্তু আমি ভাবলাম যখন মেয়েটা আমাদের সামনেই আছে, তখন কেননা আমি নিজেই ওর কাছে সমস্ত কথা জিজ্ঞেস করে নেই। যখন আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তখন মেয়েটি বলল যে আমি বিনয় দাদার ব্যাপারে একটা কথা আপনাকে সত্যি বলার জন্য রাজি আছি। আমি হতবাক হয়ে ওর দিকে তাকালাম। ও নিজের স্বামীকে দাদা বলছিল। আমি বললাম, কি বললে তুমি? বিনয় দাদা? তুমি কি ওকে দাদা মনে করো, নাকি সম্পর্কে ও তোমার দাদা হয়, তাই তোমরা দুজনে মিলে এই নাটক করেছ? তখন ওই মেয়েটা বলল, না, ও সম্পর্কে আমার দাদা নয়, কিন্তু আমার দাদার মতোই। আমি ওকে অবশ্যই ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা এরকম ছিল না যে আমি ওকে নিজের দাদা মানতাম। আমি বললাম, তাহলে তুমি এইসব কিছু কেন করছো? তুমি ওকে বিয়ে করেছো কেন? তুমি কি আমাদের সবাইকে ধোকা দেওয়ার জন্য আর বিনয়কে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য এরকম করেছিলে? মেয়েটা বলল, বিশ্বাস করুন, এইরকম একদমই না। ও কালকে সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। ও আমাকে এখানে কোনোভাবেই এইরকম ফেলে রাখবে না। আর এখন তো ও আমাকে বিয়েও করে নিয়েছে। এখন আমি ওর দায়িত্ব, আর এই দায়িত্ব ও কখনোই ছেড়ে পালিয়ে যাবে না। ও কখনোই পিঠ দেখিয়ে পালিয়ে যাওয়ার মতো ছেলে না। মেয়েটার কথা শুনে আমি অবাক হয়ে গেছিলাম। তারপরে যে কথা মেয়েটি আমাকে বলল, সেটা শুনে তো আমরা আরো বেশি টেনশনে পড়ে গেলাম, আর আমরা বাধ্য হয়ে গেলাম নিজেদের সিদ্ধান্ত বদলাতে। এসপি সাহেবও বললেন, আবার নতুন করে সমস্ত তদন্ত করাতে হবে। মেয়েটা বলছিল, আমার নাম নমিতা, আমার বড় দিদির বিয়ে বিনয়ের সাথে ঠিক হয়েছিল। বিনয় ছোটবেলা থেকেই বাহাদুর ছেলে। জীবনে হয়তো এরকম সময় খুব কম এসেছিল যখন বিনয় কাউকে দেখে ভয় পেয়ে পালিয়ে গেছিল। ও আমার বাবার বন্ধুর ছেলে, এই কারণে আমার বাবা মা ওর উপরে খুব ভরসা করত। এরপরে যখন তারা বড় দিদির সম্বন্ধ বিনয় দাদার সাথে ঠিক করে দিল, তখন বিনয় দাদা আমাদের বাড়িতেও আসতে যেতে শুরু করেছিল। এক রাতে বিনয় জামাইবাবু দিদির সঙ্গে দেখা করার জন্য আমাদের বাড়িতে এলো। সেই দিন বাবা মা বাড়িতে ছিল না। বিনয় জামাইবাবুর আশীর্বাদ হয়ে গেছিল, তাই তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক হয়ে গেছিল। আমরা 2 বোনই বাড়িতে ছিলাম, আর কেউই বাড়িতে ছিল না। জামাইবাবু পিছনের দরজা দিয়ে এসেছে দেখে আমি বুঝে গেছিলাম যে দিদির সঙ্গে দেখা করার জন্য এসেছে। আমি রান্নাঘরে চা বানাতে লাগলাম, আর তারা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল। তখনই দরজাতে জোরে জোরে ঠকঠকের আওয়াজ হলো। আমি ঘাবড়ে গেলাম। আমার মনে হয়েছিল হয়তো মা বাবা এসে গেছে, কিন্তু যখন আমি দরজার ফাঁক দিয়ে উকি দিয়ে বাইরে তাকালাম, তখন দেখলাম 3-4টা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে দেখে আমার চোখে ভয় ফুটে উঠেছিল। আমি ভাবতেও পারিনি যে আমাদের দরজাতে কখনো এইসব ছেলেরা আসবে। আমি এই জিনিসটা নিয়ে নিশ্চিন্ত ছিলাম যে বিনয় জামাইবাবু আমাদের সাথে আছে, কিন্তু এই ছেলেগুলো গ্রামের নামকরা বদমাশ। তাদেরকে দেখে আমার রক্ত জমে গেছিল। আমি তাদেরকে ভেতর থেকেই জিজ্ঞেস করলাম, কে তোমরা? তারা বলল,
দরজা তাড়াতাড়ি খুলে দাও, না হলে আমরা দরজা ভেঙে ফেলব। আমি তাদের কাছে অনেক অনুনয় বিনয় করলাম যে আমরা বাড়িতে শুধু 2 বোন আছি, তোমরা এখান থেকে চলে যাও। তখন ওরা মা বোন তুলে গালি দিতে দিতে বলল যে আমরা যাব না, তোমরা এই গ্রামে খোলামেলাভাবে লীলা খেলা করছো। আমরা নিশ্চিত জানি যে এই ঘরে আর কে কে আছে। আমাদের সামনে তোমাদের বাড়িতে একটা ছেলে ঢুকেছে। এই চিৎকার চেঁচামেচি শুনে বিনয় জামাইবাবু বাইরে এসে ঘরের দরজা খুলে দিল আর আমাকে ভেতরে যেতে বলল। আমি তো ঘরের ভেতরে চলে গেলাম, কিন্তু বিনয় জামাইবাবু সেই ছেলেদের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ল। তাদের মধ্যে একজন এত খারাপ খারাপ কথা বলল যে আমি কানে হাত দিতে বাধ্য হয়ে গেছিলাম। সেই ছেলেটা বলছিল যে আমরা যদি আগে জানতাম যে এখানে যে মেয়েরা থাকে তারা এই রকম, তাহলে আমরাও 2-4 বার আনন্দ ফুর্তি করতে চলে আসতাম, তাদেরকে টাকাও ভালোই দিতাম। এই কথা শুনে বিনয় জামাইবাবু থাকতে পারল না। সেই ছেলেগুলোর কথা শুনে বিনয় জামাইবাবু রাগে জ্বলে উঠল। কেউ যদি কারো হবু বউয়ের ব্যাপারে এইরকম খারাপ কথা বলে, তাহলে কেউই সেটা কখনোই সহ্য করতে পারবে না। বিনয় জামাইবাবু সেই সময় তো সেই ছেলেদের কিছুই বলল না, কেননা সেই সময় সে খালি হাতে ছিল। কিন্তু সেই সমস্ত বদমাশদের কাছে অস্ত্র ছিল, তাই সে চুপ করে থাকলো। আর এমনিতেও সে আমাদের 2 বোনের সামনে লড়তে চাইতো না, তাই তাদেরকে বুঝিয়ে শুনিয়ে পাঠিয়ে দিল। কিন্তু এরপর থেকে এটা প্রতিদিনের তামাশায় পরিণত হয়ে গেছিল। সব সময় আমাদের বাড়ির সামনে 3-4টা বদমাশ দাঁড়িয়ে থাকতো। যখনই আমার বাবা মা কোথাও যেত, তখনই এরা আমাদের বিরক্ত করতে শুরু করে দিত। এরকমভাবেই একদিন এমন একটা ঘটনা ঘটল যেটা আমাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। সেদিন আমার দিদি নিজের ঘরে ঘুমিয়েছিল। সেই সময় জানলা ভেঙে একটা বদমাশ ঘরের মধ্যে ঢুকলো। সেই সময় বিনয় জামাইবাবু আমাদের বাড়িতে এলে ওই লোকটাকে ভেতরে আসতে দেখে নিল। এই দৃশ্য জামাইবাবু সহ্য করতে পারেনি। তারপরে তাদের মধ্যে এমন একটা লড়াই হলো যাতে না শুধু আমার দিদির জীবন নিল, বরং বিনয় জামাইবাবুর হাতেও একটা অপরাধ হয়ে গেল, যার শাস্তি সে মৃত্যুদণ্ড রূপে পেল। যদি আমরা বড়লোক হতাম বা আমাদের হাতে কোনো ক্ষমতা থাকতো, তাহলে নিশ্চিত এরকমটা হতো না। কেননা কারো বাড়িতে হামলা করে তার সম্মানের সাথে ছিনিমিনি খেলার জবাবে কেউ কারো উপরে ফুল তো ছিটাবে না। বিনয় জামাইবাবু যা করেছিল সেটা নিজের সম্মান বাঁচানোর জন্য করেছিল। তার উপরে কোনো ধরনের কোনো কেস হওয়াই উচিত ছিল না। কিন্তু সেই বদমাশের পরিবারের লোকেরা ক্ষমতাবান, তাই তারা বিনয় জামাইবাবুর জন্য জীবন নরক বানিয়ে দিয়েছিল। প্রথমে সে 6 মাস এদিক ওদিক পালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরে জেলে ঢুকিয়ে দেওয়া হলো। এখন যদি সে এখান থেকে বের হয়, তাহলেও সেই লোকেরা তাকে জীবিত ছাড়বে না। যদিও অপরাধ আমাদের ছিল না, অপরাধ তাদেরই ছিল যারা আমাদের বাড়িতে আমাদের সম্মান নষ্ট করতে ঢুকেছিল আর আমাদেরকে আমাদের না করা অপরাধের শাস্তি দিতে চাইতো। বিনয় জামাইবাবুর মা তার সঙ্গে দেখা করার সময়ই এই কথা বুঝিয়ে দিয়েছিল। আমার মা তার কাছে কসম খেয়েছিল যে আমি নিজের দ্বিতীয় মেয়েকেও তোমাদের জন্য বলি দিয়ে দেব, কিন্তু তোমাকে শাস্তি পেতে দেব না। আমাদের পরিবারের সম্মান সে যতটা করত ততটা আর কেউ করত না। যদি আমি মরেও যাই, তাহলে আমাদের কারোরই কোনো দুঃখ থাকবে না। এই কথাটা বলেই সেই মেয়েটা কান্না করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না যে এখন এই শাস্তির কি হবে, কিন্তু ভগবানের আশীর্বাদে ওদেরও কোনো বড় উকিল অব্দি হাত ছিল। সেই রাতে বিনয় গিয়ে তার কাছে নিজের কেসটা রাখে। সেই উকিল হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আসে আর কেসটাকে আবার রিওপেন করে। সেই উকিল বুদ্ধি আর আইনের জ্ঞানে এসপি সাহেবকেও নাকানি চুবানি খাইয়ে দিয়েছিল যে মৃত্যুদণ্ড তো কোনো মতেই বিনয়ের হতে পারে না। এরপরে আরও কিছুদিন কেস চলল আর তারপরে বিনয় মুক্তি পেয়ে গেল, কেননা তার কাছে কোনো হাতিয়ার ছিল না, আর না তো তার নামে কোনো হাতিয়ার কেনা হয়েছিল। ভগবান হয়তো তার ভালোবাসা আর সততার সম্মান রেখেছিলেন, না হলে এত বড় শাস্তি থেকে কখনোই কেউ মুক্ত হয় না। ভগবান আমাদের সবার হৃদয়ে সেই সততা জাগিয়ে দিক, যাতে আমরা কেউ কারো ক্ষতি না করি আর নিজেরা সব সময় সৎ থাকি। ভগবানের কাছে এটাই আমার প্রার্থনা। ধন্যবাদ বন্ধুরা।